গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে শুক্রবার, বাজে এখন 10:10 মতো। যাই হোক, আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। নৈহাটিতে বড় মা তো খুব বিখ্যাত, তোমরা সবাই হয়তো জানো। তো আমার মানসিক ছিলই, প্রত্যেকবার এমনিও আমি নৈহাটিতে বাড়ি আসলে মায়ের কাছে পুজো দিতে যাই। আর এবার তো আমার মানসিক ছিল, সেই জন্য মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। আর অর্ঘ্যরও যাওয়ার কথা ছিল আমার সাথে, কিন্তু অর্ঘ্য আর যাচ্ছে না, কারণ কালকে অর্ঘ্য তো নর্মালি 4টে অবধি শিফট টাইমিং থাকে। তো কালকে একটা কিছু প্রজেক্টের কাজ নিয়ে অফিসে আটকে গেছিলো, সেটার জন্য 5:30 মতো বেজে যায় শুতে। তো সেই জন্য ওকে সকালে যখন উঠে ডাকি, তো বললো যে ওর শরীরটা আসলে ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে, গা গুলাচ্ছে, এরকম লাগছে। ঘুম না হলে ঠিকঠাক যা হয়। তো সেই জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। আজকের দিনে যাওয়ার কারণ বড় মার তো নতুন গোষ্ঠী পাথরের মূর্তি বসেছে 100 বছর পূর্তিতে, এই বছরই বসেছে। তো সেইটার জন্য শুনছি বড় মার মন্দিরে অনেক আগের থেকে অনেক বেশি ভিড় হয়। তো আগে প্রত্যেকবার যখনই আসতাম মঙ্গল শনিবারই চেষ্টা করতাম মায়ের কাছে পুজো দেওয়ার, কিন্তু এই রকম ভিড় শুনে আর মঙ্গল শনিবার মানে কালকের দিনটা সাহস করে উঠতে পারলাম না। তো সেই জন্য আজকের দিনেই যাচ্ছি। দেখা যাক, অনেক কিছু নিয়ম নাকি পাল্টে গেছে মা বললো। তো গিয়ে দেখি কী অবস্থা। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু একা হাতে যাচ্ছি তো, মানে কেউ তো হেল্পিং হ্যান্ড নেই আপাতত, নিজেকেই সব কিছু করতে হবে। তো সেই জন্য দেখি কতটা করতে পারি, বাট চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। বড় মার মন্দির এখানে তো পৌঁছে গেছি, পিছনে জাস্ট লাইনটা একবার দেখাই। ওই দূর অব্দি লাইন গেছে, গঙ্গার ঘাট অব্দি। এদিকে আরেকটা লাইন, দুটো লাইন আছে। আরো সকালে আসলে মনে হয় ভালো করতাম। আর এখানেই সমস্ত পুজোর ডালা বিক্রি করছে মন্দিরের ঠিক সামনে। এইটা বড় মার নতুন মন্দির। এখান থেকেই আগে তো আমরা ওই দিক থেকে সমস্ত জিনিস কিনে তারপরে আসতাম, কিন্তু এখন দেখছি এদিকেই, এক সেকেন্ড রাস্তাটা পেরিনি, এখন দেখছি এইখানেই সমস্ত পুজোর ডালা, পুজোর যা যা সামগ্রী সেগুলো বিক্রি করছে। তো কেউ যদি আসছো বড় মার কাছে, তো আগে থেকে জিনিস কিনে আনার দরকার নেই, মন্দিরের কাছে এসে যা যা জিনিস দরকার পুজো দেওয়ার জন্য সেগুলো কিনে নিতে পারো। আর এখন যেহেতু পৌষ মাস চলছে, তো পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়া হয়, লাল মূলো দিয়ে। সেই জন্য সমস্ত পুজোর যেখানে জিনিস বিক্রি করছে সেখানে পুজোতে মূলো দিয়েও, মানে মূলো বিক্রি করছে পুজোর ডালার সাথে, তোমরা মূলো দিয়েও মা কালীর কাছে পুজো দিতে পারো। পুজোর ডালা তো নেওয়া হয়ে গেছে, বাজে এখন 10:40। সামনে বিশাল লাইন, আমি একবার লাইনটা দেখাই, কতটা দেখতে পাচ্ছি জানি না। বিশাল লাইন, দুটো লাইন পড়েছে দুদিক থেকে। যেখান থেকে পুজোর ডালাটা নিলাম উনি বললেন এই গঙ্গার ধারের লাইনটাই নাকি মানে দাঁড়ালে ভালো হবে, এটা ছোট, আর তাছাড়াও শেড পাওয়া যাবে। ওদিকের লাইনটা নাকি গেলে রোদে দাঁড়াতে হবে। তো এটাতেই দাঁড়ালাম, দেখি মন্দিরে কটায় ঢুকতে পারি আর কটায় পুজো দিতে পারি। আর এখানে মাঝখানে ব্লগ করছি না, কারণ হাতে আমার ডালা রয়েছে, শাড়ি রয়েছে, এগুলো নিয়ে একটু ক্যামেরাটা ধরা একটু চাপের। তো পুজো টুজো দিয়ে বেরোই, তারপরে আবার কথা বলবো। 11:52, প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো পুজো দিতে। একবার তোমাদের দূর থেকে দেখিয়ে দিই মাকে। ভেতরে ফটোগ্রাফি করতে দিচ্ছে না, বাট দূর থেকে এই একদম এই গেটের বাইরে থেকে এসে কিছুটা দিচ্ছে, তো সেখান থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, পুজো দেওয়ার কাজ তো হয়ে গেছে। চলো এবার যে দোকান থেকে জিনিসটা নিয়ে এসছিলাম ওই দোকানে যাই। ওই দোকানে জুতো রেখে এসেছি, ওখান থেকে ওগুলো কালেক্ট করবো। করে আরও কিছু কাজ আছে, গঙ্গার ধারে একবার যাবো, গঙ্গার ধারটা তোমাদের দেখাবো। আর একটু বাকি কাজ আছে, সেগুলো সেরে তারপরে বাড়ি যাবো। পুজো দিয়ে গঙ্গার ধারে যাওয়ার পথে পেয়ে গেছিলো বড্ড খিদে, তাই এখান থেকে খেয়েছিলাম গরম গরম হিঙের কচুরি, আর তার সাথে ছিল ছোলার ডাল। চলে এসছি আমাদের নৈহাটির গঙ্গার ঘাটে। পুজো দিয়ে ফেরত যাওয়ার সময় গঙ্গার ঘাটে আসার সময় একটু একটা দোকান থেকে কচুরি খেলাম, নিরামিষ কচুরি। এখানে তো পুজো দিয়ে মানে ওই দোকানটাতে এত ভিড় ছিল, ওখানে 15 মিনিট চলে গেল। মানে যত পুজো দিয়ে যত লোক পুজো দিচ্ছে প্রত্যেকে ওখান থেকেই খাচ্ছে। যাই হোক, ওই জন্য ওখানে সেরকম ভিডিও করতে পারিনি, একটা ছোট ভিডিও নিয়েছি। আর এখন এসেছি গঙ্গার ঘাটে, নিচে আর নামিনি আমি, এখান থেকেই তোমাদের দেখাচ্ছি গঙ্গার ঘাট। এটা হলো আমাদের নৈহাটির গঙ্গার ঘাট। এখন লঞ্চ ঢুকেছে, বলে ভীষণ ভিড়, আবার একটা লঞ্চ ছাড়ছেও। যাই হোক, চলো, খুব সুন্দর এই গঙ্গার ঘাটটা। অর্ঘ্যকে যদি নিয়ে আসতাম তাহলে
ইচ্ছা ছিল আমার যে লঞ্চে করে একটু ওই পাটটা থেকে ঘুরে আসবো, কিন্তু অর্ঘ তো আসেনি, সেই জন্য আমি আর একা লঞ্চে করে গেলাম না, কারণ আমি বহুবার গেছি। তো অর্ঘর কাছে এগুলো নতুন ইচ্ছা ছিল অর্ঘকে চড়াবো। চলো, এখানকার কাজ হয়ে গেছে, যাই ওখানে কি কুচকাচ কেনাকাটা আছে আমার, সেগুলো করে বাড়ি যাই। অর্ঘ ফোন করছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে ফোনটা যে ব্যাগ থেকে বের করে ধরবো ওই পুজো বাড়ির ওখানে সময় হয়নি। 1:30 বাজে বাড়ি চলে এসেছি। গোপাল ঠাকুরের জন্য একটা খুব সুন্দর বড়দিনের ড্রেস কিনেছি, আরও কুচকাচ যা ঠাকুরের জিনিস কেনার ছিল কিনলাম। আমার জন্য যেটা খুঁজছিলাম পেলাম না। যাই হোক, এখন চলো ওপরে গিয়ে দেখি বিচ্ছু দুটো কি করছে। শঙ্খ বাজাচ্ছ? বাজাও দেখি তো। আরেকবার আরেকবার। বাহ, ভেরি গুড। 3বার আর বাজায় না। উলু দাও। दीदी भाई क्या कश बाबू बाबू ये फकू ऐसे दिसे फकुला ऐसे दिसे फकुला गनिला देखते दिच्छो ना তোকে দিদিকে দেখতে দাও। এই যে দিদি নে আরো দুষ্টি কর এর সাথে। এবার দেবে তোকে আচ্ছা করে। ওই দেখ ঘনু লালা কাই আমার ঘন্টু লালা কাই কি বাবা। এই দেখ ঘনু চলো চাও চাও কই নি আমরা। চাও কই এইবার দেখ ও বাবা দেখ কি করছে তোকে। দেখছিস তো নাকটাই ভেঙে দেবে। হ্যাঁ দিদি তাকে দুধ খাই তাকে না অপারেশন করছে তোর। ঘন্টু ঝোলু আবার পড়ে যাচ্ছে। শোনো ঝোলার আজকে হাপুটু তুমি বলছো? হ্যাঁ পড়ে যাবে ঠিকই তুমি বলেছ। কি বললে তুমি? হ্যাপি টু ইউ অ্যানিভার্সারি করতে গেছো, এটা হ্যাপি টু ইউ বলে। হ্যাপি টু ইউ আর আজকে আমার মার জন্মদিন। যদিও মার যেদিন মানে 6ই পৌষ, মারা বাংলা তারিখটাই তো আগেকার দিনে মানতো, সেই বাংলা তারিখ অনুযায়ী মার জন্মদিনটা পড়েছে কালকে 23শে ডিসেম্বর। কিন্তু আজকাল তো আর আমরা বাংলা তারিখ মানি না, আমরা তো ইংলিশ দিনটা হিসাবেই, প্রত্যেকের ক্ষেত্রে ইংলিশ দিনটা হিসাবেই পালন করি। বাংলা কবে, বাংলা মাস অনুযায়ী কোন দিন আমরাও সেটা জানি না। ইভেন আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও বাংলা মাস অনুযায়ী কোন দিনটা পড়েছে আমি সত্যি বলতে জানি না। তো সেই জন্যই মাকে বললাম তো 6ই পৌষ যদিও বা কালকে, কিন্তু সেই সময় তো 6ই পৌষটা 22 তারিখ পড়েছিল, তো আমি 22 তারিখটাই পালন করব। তো বাবাকে কালকেই বলেছিলাম, বাবা একটা কেক নিয়ে এসেছে। সকালে যাওয়ার সময় দেখে গেছি কেকটা এসছে, কিন্তু কেকটা আমার খুলে দেখার সময় হয়নি। এখন আর দেখবো না, নিচের ঘরে রাখা আছে, সন্ধ্যাবেলা যখন মা কেক কাটবে তখনই দেখব। আর পুজো আজকে খুব ভালো দেওয়া হলো, এত ভালো মানে যতটা শুনেছিলাম বড় মার ওখানে অনেক ভিড় ডেফিনেটলি ছিল, কম ভিড় ছিল আমি এটা বলবো না, অনেকই ভিড় ছিল এবং অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাইনেই দাঁড়িয়েছিলাম। কিন্তু যখন লাইনটা শেষ হয়, লাইন ধীরে ধীরে এগোচ্ছিলো, লাইন শেষ হওয়ার পরে যখন মন্দিরের গেটে ঢুকে গেলাম, মন্দিরের গেটে ঢুকে যাওয়ার পরে সেরকম ভিড় না, তাড়াতাড়ি পুজো হয়ে গেল এবং নাম গোত্র দিয়ে ভালোভাবে পুজো হলো। আরেকটা দিকও ওরা মন্দিরের
আরেকটা দিক খুলেছে, যেখান দিয়ে যারা পুজো দিতে চান না, যারা এমনি গিয়ে মাকে প্রণাম করে আসতে চান, তারা সেই দিকটায় গিয়েও আপনারা ঠাকুর দর্শন করে আসতে পারেন। আর যদি পুজো দিতে চান তাহলে তো দুটো লাইন আছে, দেখালামই আজকে। একটা লাইন গঙ্গার ধার দিয়ে যাচ্ছে, গঙ্গার ধার থেকে মন্দিরের দিকে, আরেকটা লাইন মন্দিরের দিকে আসছে, তবে কোন দিক দিয়ে এসছে আমি অতটা ঠিক বলতে পারবো না, কারণ অতটা তো ঘুরে দেখিনি। ওখান থেকে আমাকে বললো গঙ্গার ধারের ওই লাইনটাতে দাঁড়াতে, তো ওখানেই দাঁড়ালাম। যাই হোক, ভালোভাবে পুজো হয়েছে। তবে বড় মার কাছে যারা আসতে চান বা যারা আমার এই ব্লগটা দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো, যেহেতু মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, এতদিন তো বড় মায়ের মন্দিরে মানে ফটো দিয়ে পুজো হতো, মায়ের ফটো দিয়ে, কিন্তু এই বছর থেকে যেহেতু মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে 100 বছর পূর্তিতে, যা ব্লগ এন্ড করছি না, 100 বছর পূর্তিতে যেহেতু মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জন্য ভিড়টা অত্যাধিক পরিমাণে বেশি। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন, যারাই আসছেন বা যারা আসছো আমার বন্ধু বান্ধব নৈহাটিতে পুজো দিতে মাকে দূর থেকে, সে কি ভাইকে একটু দেখো, চেষ্টা করবেন শনি মঙ্গলবারটা বাদ দিয়ে অন্যদিন আসার। শনি মঙ্গলবারটা বাদ দিয়ে যদি অন্যদিন আসতে পারেন তাহলে ভিড় ডেফিনেটলি পাবেন, যেমন আজকেও আমি পেয়েছিলাম। কিন্তু শনি মঙ্গলবার যেহেতু কালী পুজোর দিন হিসাবেই ধরা হয়, সেই জন্য ওই দিনটাতে আরও বেশি ভিড় হবে, এটাই আশা করা যাবে। ওভারঅল পুজো আমি খুব ভালোভাবে দিয়েছি, এতটা এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম ভেতরে গিয়ে অনেক রাশ হবে, ঠিক মতো পুজো দিতে পারবো না, মায়ের মুখ দেখতে পারবো না, কিন্তু সেই রকম হুড়োহুড়ি ধাক্কাধাক্কি কিচ্ছু নেই। ভীষণ সিস্টেমেটিক ওয়েতে ওরা পুজো দেওয়াচ্ছে এবং যার যার পুজো হয়ে যাচ্ছে, আরেকটা দিক দিয়ে প্রত্যেকে বেরিয়ে যাচ্ছে। সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে, দুপুরবেলা 2:30 নাগাদ বন্ধ হয় কিছুক্ষণের জন্য। ওই সময়টা মাকে ভোগ দেওয়া হয়, ভোগ প্রসাদ দেওয়ার পরে যেটুকু সময় দরকার বন্ধ করা হয়, বাদ বাকি সারাটা দিন মায়ের মন্দির খোলা আছে। একান্ত যদি আপনারা এইটুকু ভিড়ও আপনারা এড়াতে চান অন্যান্য দিনগুলোতে, তাহলে বলবো ভোরবেলা 5টা-6টা নাগাদ এসে যদি লাইনে দাঁড়ানো যায়, তাহলে একদম যখনই মন্দির খুলবে সেই সময় আপনারা মায়ের কাছে পুজোটা দিয়ে দিতে পারবেন, এই আর কি। আর শনি মঙ্গলবার আরেকটাও স্পেশাল জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে বড় মায়ের মন্দিরে ভোগের ব্যবস্থা থাকে। ভোগের ব্যবস্থা আমি এর আগের বার যখন এসেছিলাম আমি রীতিমতো ওখানে বসে ভোগ খেয়েছিলাম। এখন ভোগের সিস্টেমটা কি আমি সেটা জানি না, তবে শনি মঙ্গলবার দিন ভোগ দেওয়া হয় এটা আমি জানি। সর্বসাধারণ মানুষকে ভোগ খাওয়ানো হয়, কিন্তু সিস্টেমটা কিভাবে খাওয়ানো হয় সেটা আমি জানি না। তবে আগের সিস্টেম অনুযায়ী যেটা আমি দেখেছি, কুপন দেওয়া হতো, কুপন নিয়ে সেই অনুযায়ী ভোগ খাওয়া হতো, এই আর কি। তো এই আমি কিছুটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটা জিনিস বলতে চাই, যারা নৈহাটির বাইরে থেকে আসছেন, আমি তো যেহেতু নৈহাটির লোকাল, আমি বাড়ি থেকে টোটো করে গেছি মন্দিরে, তো এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু যারা নৈহাটির বাইরে থেকে আসছেন ট্রেন পথে, গাড়ি নিয়ে আসলে তো ডেফিনেটলি আপনারা গাড়ি নিয়ে বড় মায়ের মন্দিরের সামনেই দাঁড়াবেন, কিন্তু বড় মায়ের মন্দিরের সামনে কিন্তু সেভাবে পার্কিংয়ের ব্যবস্থা নেই, তো সেইটা ভেবে গাড়ি নিয়ে আসাটা উচিত। আর যদি ট্রেন পথে আসছেন, তো ট্রেন পথে আসলে আপনারা যে প্ল্যাটফর্মেই নামছেন, আসতে হবে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এগোলেই বাঁ দিকে, আপনাদের প্ল্যাটফর্ম থেকে সোজা বেরোবেন, সোজা বেরিয়ে বাঁ হাতে কিছুটা এগোলেই দেখবেন একটা মোড় পড়ছে, একটা মিষ্টির দোকান, তার সাইড দিয়ে ডান দিকে একটা গলি চলে যাচ্ছে, অরবিন্দ রোড। যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে অরবিন্দ রোড। সেই অরবিন্দ রোডে ঢুকে আপনি যদি সোজা হাঁটতে থাকেন, 10 থেকে 12 মিনিট মতো মনে হয় হাঁটা পথ গেলেই আপনি বড় মা কালীর মন্দির দেখতে পারবেন। আর সাইড দিয়ে তো দেখতেই পারবেন কত মায়ের দোকান, মায়ের ফটো বিক্রি হচ্ছে, পুজোর জিনিস বিক্রি হচ্ছে। তো এইগুলো দিয়ে অসুবিধা হওয়ার কথা না, তাও আমি একটা বেসিক ডিরেকশন দিয়ে দিলাম কিভাবে নৈহাটি প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে যেতে হবে। যে প্ল্যাটফর্মেই আপনারা নামুন না কেন, মোট কথা আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে বড় মা কালীর ওখানে যেতে হবে। আর এই কালী পুজো নিয়ে আরেকটা কথা আমি বলি, বড় মা কালীর কথা তো বললাম, সেদিনকে কামাখ্যা মায়ের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও একবার বলতে চাই। কামাখ্যা মন্দিরে তো দেখেইছো ব্লগে কি তোমরা, সকালবেলা আমরা যাই 7:30 নাগাদ, গিয়ে আমাদের মেয়ের বাড়ি থেকে যিনি ব্যবস্থা করে দেবেন বলেছিলেন, উনি ফোন করে বলেন কি অতগুলো ভিআইপি টিকিট উনি পাননি, 3টে টিকিটের ব্যবস্থা করতে পেরেছেন। তো 3টে টিকিটের মধ্যে আমরা 4 জন ছিলাম, মানে নমিতা কাকিমা, সবিতা কাকিমা, আমি আর মান্তু কাকিমা। তো 3টে টিকিট হলেও কেউ তো আর বলে না যে আমি থেকে যাচ্ছি বাইরে, আপনারা 3 জন, এটা তো সম্ভব না। সে আমার জায়গায় অন্য কেউ থাকলেও বলতো না, বা তারাও বলবে না, খুব স্বাভাবিক ব্যাপার।
তো আমরা আমাদের ঠাকুরমশাইকে বারবার বলতে থাকি, রিকোয়েস্ট করতে থাকি অ্যাটলিস্ট যদি আরেকটা টিকিটের ব্যবস্থা করে দেওয়া যায়, কিন্তু উনি বলেন কি কোনো টিকিট ওনার কাছে নেই, সব টিকিট ব্ল্যাকে বিক্রি হয়ে গেছে। তো যখন উনি এরকম বলেন তখন তো সত্যি বলতে প্রথমে একটু আশাহতই হয়েছিলাম। তারপরে আমাদের সাথে আরেকটা গ্রুপ গেছিলো, ওনারা আমাদের সাথে যায়নি, আলাদাভাবে গেছে। আরেকটা গ্রুপ বলতে দাদাভাইরই আরও কিছু বন্ধু বান্ধবরা, তাদের ওয়াইফ, ওরা আলাদাভাবে গেছে। ওরা ওরকমভাবে কোনো পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করেনি বা ভিআইপি পাসও জোগাড় করেনি। তো ওরা কি করে, অন্য একজন পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করে, পণ্ডিতের সাথে কন্ট্যাক্ট করে ওখান থেকে ওরা বলে যে ওই পণ্ডিত ওনাকে বলেন কি 1000 টাকা করে যদি দেন আমরা আপনাকে দর্শন করিয়ে দেবো। তো 1000 টাকাটা দেওয়া ইন দ্য সেন্স মানে 501 টাকার যে ভিআইপি পাস টিকিটটা, ওটাই কোনো কোনো পণ্ডিত একসাথে অনেকগুলো নিয়ে রেখেছে নিজেদের কাছে, নিয়ে ওনারা এটা ব্ল্যাকে বিক্রি করছেন। আমার এটা বলা উচিত নয় এখানে, কিন্তু আমি বলছি, আমি কেন জিনিসটা বলছি আমি পরে তোমাদের বলবো সেটা। তো আমরা সেইভাবে প্রথমত যাই। প্রথমে ওই পুরোহিতকে রিকোয়েস্ট করা, ওদের গ্রুপে 4 জন ছিল, তো প্রথমে বলে 4 জনেরই দর্শন করিয়ে দেবো। তো আমরা বলি আরও আমাদের গ্রুপের 3 জনকে, মানে আমি, অর্ঘ্য আর ওই পমি বলে যে মেয়েটি ছিল, কারণ 3 জন 3 ফ্যামিলি থেকে সেই হিসাবে। তো মানে অর্ঘ্যর জন্য কিন্তু টিকিটের ব্যবস্থা করেনি, অর্ঘ্যকে শুধু দর্শন পারপাসে নিয়ে যাওয়া হয়েছিল। দাঁড়াও শিখি, কথা বলে নি, দর্শন পারপাসে নিয়ে যাওয়ার জন্য। তো অর্ঘ্যর ভিআইপি পাস লাগবে না, কিন্তু ওই আর কি ঢোকার জন্য যেটুকু। তো আমরা বলি ঠিক আছে আপনাকে আমরা দেবো, যেটুকু যা লাগবে আপনি ব্যবস্থা করে দিন। তো উনি বলেন হ্যাঁ ব্যবস্থা হয়ে যাবে। তো তারপরে টিকিটের ব্যবস্থা তো উনি করে দেন, করে নিয়ে আমাদের একটা রুমে যান। এবার 1 সেকেন্ড শিখি, কথা বলছি। এবার কামাখ্যাতে কীরকম নিয়ম আমি তো জিনিসটা জানতাম না, প্রথমবার গেছিলাম। কামাখ্যাতে ওরা যখনই ভিআইপি পাস তুমি কাটছো, তোমাদেরকে একটা রুমে নিয়ে গিয়ে ওরা বসায়, সেখানে অনেক চেয়ার রাখা আছে, এবং চেয়ারগুলোতে যে বসছো এক একজন এক একটা চেয়ারে বসছে, মানে তার নামে ভিআইপি পাস আছে, সেভাবেই সে বসছে। তা আমাদেরকে ওইভাবে বসায়। তো আমরা মানে সত্যি বলতে খুব আনন্দ হয়েছিল তখন, যে যাক অ্যাটলিস্ট ভিআইপি পাসটা পেয়ে গেলাম। ভিআইপি পাসও যদি নাও অ্যাটলিস্ট তোমার 3 থেকে 3.5 ঘন্টা দর্শনে টাইম লাগবে, আর যদি জেনারেল লাইনে দাঁড়াও তাহলে 10 থেকে 12 ঘন্টা। একদম সিস্টেমটা অনেকটা তিরুপতি মন্দিরের মতো, যতটা দেখে আমার লাগলো। তো তারপরে ওখানে গিয়ে বসার পরে 10-15 মিনিট পরে উনি আমাদের হঠাৎ করে বাইরে ডাকেন। আমরা বাইরে যাই। স্বভাবত তোমাকে যদি কেউ, ঠিক আছে, স্বভাবত তোমাকে যদি কেউ বাইরে ডাকে তুমি তো যাবেই না ডেফিনেটলি। তারপরে পুরোহিত ডাকছেন, তো আমরা ভাবি ঠিক আছে ডাকছে মানে হয়তো এখন আমাদের দর্শনে নিয়ে যাবেন। আমরা এতটাই বোকা, আমরা অন্যভাবে জিনিসটাকে ভাবিনি। তো উনি আমাদের বাইরে ডাকেন, বাইরে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে টিকিটগুলো চান। টিকিটগুলো নেওয়ার পর উনি বলেন আমি আপনাদের দর্শন করাবো না, পুজো করাবো না। আমরা তো মানে হতবাক হয়ে গেছি, মানে কি হলো। তখন বলছেন না আমি বেশি দামে টিকিট বিক্রি করেছি, আমার নামে কেউ কমপ্লেন করেছে, আমি আপনাদের ঠাকুর দেখাতে পারবো না, আপনারা অন্য কোনো পান্ডা পুরোহিত ধরে নিন। এবং সেইটা নিয়ে রীতিমতো রবিদা, মানে যে ওই পান্ডার সাথে পুরোহিতের সাথে কথা বলে এই কাজটা পুরো প্রসিডিওরটা পুরো করেছিল, উনি রবিদা মানে পুরোহিতের হাতে পায়ে ধরাধরি কত কিছুভাবে যে রিকোয়েস্ট করেছে। পুরোহিতটা আমার খুব বলতে খারাপ লাগছে, উনি কামাখ্যা মায়ের মন্দিরের পুরোহিত, পূজারী। আমরা তো ঠাকুরকে ভগবানকে সামনে থেকে দেখতে পাই না, আমরা পূজারীকেই ভগবান বলে মনে করে তার মাধ্যম দিয়ে ভগবানের কাছে পূজা দিই। কিন্তু উনি এত বাজে ব্যবহার, দুর্ব্যবহার যাকে বলে, এত নোংরা ব্যবহার উনি করেছেন। ছেলেটার হাতে পুজোর থালা ছিল, পুজোর যে থালি হয়, পুজোর ডালা যেটাকে বলে, পুজোর ডালা উনি ছুঁড়ে ফেলে দেন। আমি জানি না উনি কোথা থেকে এটা শুনেছেন। ইভেন আমিও ওই সময় দাঁড়িয়ে কোনো ভ্লগ বা কিছু এরকম করিনি যে কন্টেন্টে আমি বলেছি যে উনি আমাদের এরকম কেউ বেশি দামে আমাদের টিকিট দিয়ে দিচ্ছে। আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি এতদিন বাদে, সেই সময় আমি কথাটা বলিনি। আমি জানি না কেন, কি হলো, কিভাবে হলো। আমার যেটা মনে হয় এইরকম টাইপের পুরোহিতরা হয়তো, আমার যেটা সিক্স সেন্স কাজ করে, উনি হয়তো আমাদের কাছ থেকে 1000 টাকা অন্য কোনো কাস্টমারের থেকে হয়তো সে বলেছে 1000-এর জায়গায় আরও বেশি, কারণ এগুলো তো ফাটকাবাজি ব্যাপার। সে 500 টাকায় টিকিটটা কেটে রেখে যত বেশি দামে সে বিক্রি করতে পারবে তার লাভ। তো মনে হয় এরকম কোনো কাস্টমারের কাছ থেকে সে পেয়েছে, পাওয়াতে তাকে দর্শন করাবে বলে আমাদের থেকে এইভাবে আমাদেরকে চিট করে রীতিমতো উনি টিকিটগুলো নিয়ে নেন। যাই হোক, ভীষণ তখন মন খারাপ হয়ে যায়। স্পেশালি মন খারাপ লাগে রবিদার জন্য, উনি এত বাজে বিহেভিয়ার করছিলেন। রবিদার সাথে একটা মানুষকে না বলারও ধরন হয়, কিন্তু ভীষণ বাজে, মানে পুজোর ডালা টালা ফেলে দিয়ে খুব বাজে ব্যবহার। তো যাই হোক, তখন তো আর আমাদের ঠাকুর দর্শন করা হয় না। মনটা আমার স্পেশালি খুব খারাপ হয়ে গেছিলো, কারণ
3টে টিকিট যে ছিল ভিআইপি পাস, স্বভাবতই 3 কাকিমাকে, ওরা যেহেতু বড় আমার থেকে বয়সে, তো ওদেরকেই এন্ট্রি দেওয়ার কথা মাথায় এসেছিল। তো ঠাকুরমশাই, তারপরে আমাদের যে ঠাকুরমশাই যিনি ভিআইপির ব্যবস্থা করেন, টিকিটটার ব্যবস্থা করেছিলেন, উনি আসেন, উনার সাথে দেখা হয়। উনাকে সত্যি বলতে শুধু আমি নই, নমিতা কাকিমা, সবিতা কাকিমা, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মাধ্যমে প্রত্যেকে রিকোয়েস্ট করেছে আমার জন্য কি ঠাকুরমশাই একটা টিকিট অ্যাটলিস্ট ব্যবস্থা করে দিন যাতে মেয়েটা ঠাকুর দেখতে পারেন। তো ঠাকুরেরই হয়তো আশীর্বাদ ছিল। প্রথমে তো 3টে টিকিট নিয়ে কাকিমাদেরকে নিয়ে চলে যায়, কাকিমারা বসে যায়, আমি বাইরে বসে থাকি, আমাকে ঘরে অ্যালাউ করে না। ঠাকুরমশাই বলে যে একটু সময় দাও, আমি চেষ্টা করে দেখছি। এবং প্রায় 40 মিনিট বাইরে বসে থাকার পর ওই ঘরের বাইরে, যে ঘরে প্রথমে আমাদের নিয়ে গেছিলো, বললাম চেয়ার আছে ঘরটাতে, সেই ঘর, তো 40 মিনিট পরে ঠাকুরমশাই আমাকে টিকিট দেন। এবং সেই টিকিট নিয়ে যখন আমি যাই ভেতরে, তখন আর ঘরটার যে, মানে ঘরটা দোতলা ঘর, নিচের ফ্লোরে আমার আর জায়গা হয় না, আমার জায়গা হয় তখন ওপরের ফ্লোরে। এই ওপরের ফ্লোরে যখন আমি যাই, 10-12 জনের একটা গ্রুপ, অন্য কোনো ফ্যামিলি তারা রয়েছে, ট্রুপ গেছে তারা, আর আমি ছিলাম কমপ্লিটলি একা, নিচে কাকিমারা, আমি ওপরে একা, একটা অচেনা জায়গায়। কী যে তখন আমার লাগছিল, শুধু মাকে ডাকছিলাম, মায়ের মন্দিরটা দেখছিলাম, মাকে ডাকছিলাম, মা যেভাবেই হোক তুমি তোমার জন্য এতটা কষ্ট করে এখানে আসলাম, তুমি দেখো আমি যেন তোমাকে ভালোভাবে তোমার দর্শন করে তোমার কাছে পুজো দিয়ে যেতে পারি। আর অর্ঘ্য, পমি আর বৃষ্টি বলতে সবিতা কাকিমার মেয়ে, ওদের তো দর্শন করা হয় না, তো আর অতগুলো টিকিট ছিল না, তো ওরা বাড়ি চলে আসে, আমরা 4 জনই ওখানে থাকি। এবং ধীরে ধীরে কাকিমাদের লাইন যায়, তারপরে আমারও সময় আসে, প্রায় 1.5 থেকে 1.5-2 ঘন্টা আমি ভেতরে বসেছিলাম। এবং আমি যখন দর্শন করতে ঢুকি ভেতরে, তখন কাকিমাদের অলরেডি পুজো দিয়ে কাকিমারা বেরিয়ে গেছে। তো এইভাবে লাস্ট পর্যন্ত আমাদের দর্শন হয়। কিন্তু যাই হোক, সবুরে মেওয়া ফলে যে বলে, খুব ভালোভাবে কামাখ্যা মায়েরও দর্শন করেছিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। শুধু এই ঘটনাটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ ওই যে পূজারি, ওই যে পণ্ডিত এত খারাপ ব্যবহার করেছিল না, মানে আমি সত্যি বোধহয় আর কোনোদিনও এই জিনিসটা ভুলতে পারবো না। অনেক মন্দিরে গেছি মা বাবার সাথে, ছোটোবেলায়, বিয়ের পরেও গেছি, এখনও যাচ্ছি, কিন্তু কোনো পণ্ডিত, কোনো পূজারি, এইরকম ভক্ত যারা এসছে পুজো দিতে, দূর দূরান্ত থেকে এসছে, তাদের সাথে এইরকম ব্যবহার করতে পারেন, সত্যি মানে ভাবা যায় না। যাই হোক, চলো, কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেল, ভেতরে যাই। ঘন্টু তো ঘুম থেকে উঠেই পড়েছে, ঘন্টুকে এবার খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিজেরাও খাবো, অনেকটা টায়ার্ড আজকে, গিয়ে একটু রেস্ট নিতে হবে। শিকিকে এখানে ঝোলা খাইয়ে দিচ্ছে, আর এদিকে আরেকটাকে দেখো, আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ও ওকে না দিলে আবার আমাকে ঝাঁকি দিয়ে দেখা, আমাকে দাও। বাবা এই নাও, কি রে, তোর তো খাওয়া হয়ে গেল, আবার লাইনে দাঁড়িয়েছিস? হ্যাঁ, বেশি ঝাল না তো দিও না? না, একটু মাংসই ভেঙে দিচ্ছি। ভাইয়ের জন্য একটু অপেক্ষা করো না, দুটোই হিংসুটে, এটাও হিংসুটে, এটাও হিংসুটে, কেউ অপেক্ষা করবে না, দুটোরই আগে চাই। দাঁড়াও ঘন্টু, দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, ঝোলাকে ধরে দাঁড়িয়ে থাকো। ঝোলাকে করে টেবিল ধরে, না তোমাকেও ধরছে। এই যে আমাদের বার্থডে কেক এসে গেছে, এসেছে সকালবেলায়। মা কিছু নাম টাম লেখোনি? আজকে হচ্ছে ঝোলার জন্মদিন, ঝোলার বার্থডে। বাহ, শিকি আজ কার বার্থডে? শিকি এখন হাপুটুই বলে না হ্যাপি বার্থডে বলে? কার জন্মদিন কাকে খাওয়াচ্ছিস রে? ঠিক আছে, আমাদের এইটা খাওয়াও, ঝোলাকে খাওয়াও। না ঝোলা, হ্যাঁ ঝোলাকে একটু খাওয়াও। পছন্দ করে না,
আচ্ছা ঝোলাকে আগে খাওয়াও। না না, আগে ঝোলা আমি ওকে খাওয়াবো। শিখি হ্যাপি? বল ভাই, ভাইকে দেখ হা করে আছে, ভাইকে দেখো হা করে আছে, আবার খাইতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই কে নিশে। এবার শিখি শিখি ঝোলার মুখে দাও। এই টুকরাটা আমার মুখে দাও। ব্যাস, কিসি করে দাও ঝোলাকে, এটা কিসি দিয়ে দাও। হ্যাঁ দাদুকে দাও, ও আরো খাবে, ও আরো খাবে, উ করছে। না তুমি দাও, খাও দাদুকে খাও, দাদু দাদুকে খাও, বড় দাদু। হ্যাঁ ব্যাস হয়ে গেল। ঘন্টু এখন আর নয়, আর না, পয়ে 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 খাবে, পয়ে পয়ে খাবে, পয়ে খাবে। হ্যাঁ একটু দাও মোবাইলে কিছু পাপা ফোন করছে। হ্যাঁ পাপা ফোনে কথা বলছে। হায় কয় 18 টেপো, 18 টেপো। হ্যাঁ পাপা ফোনে কথা বলছে, পাপার সাথে কথা বলো। হ্যালো বলো, কথা বলো, কথা বলো, হ্যালো কথা বলো। ধরতে পারছি না গ্লাভসের জন্য, ধরো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ও মুখে দেয় না, মুখে দেয় না। হ্যালো হ্যালো। রঞ্জু, রঞ্জু লালা, রঞ্জু লালা, ঘন্টু লালা এখন যে গেটটা নিয়ে খেলছে, এই যে গেটটা, এই গেটটা আমি যখন কত মাস, 10 মাস বয়সে আমরা এই বাড়িতে এসেছিলাম। সেই 10 মাস বয়সে তখন তো এই ঘন্টুর মতো আমিও হামা দিয়ে দিয়ে এদিক ওদিক চলে যেতাম। সেই তখন এই গেটটা লাগানো হয়েছিল। এই গেটটার বয়স আর আমার বয়স সমান। হ্যাঁ যা ঘাইছিলা, হ্যাঁ ঘাইছে। হ্যাঁ মাম্মা এই গেটটা ধরে দাঁড়িয়েছে, শিকি দিদিও দাঁড়িয়েছে, এখন তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টা বাজে, ওই গেটটা বন্ধ করে দিও। 9টা বাজে, আমি শিখি আর অর্ঘ্য মিলে এখন যাচ্ছি একটু বাইরে, বাইরে বলতে বাড়ির সামনেই ফুচকা খেতে যাচ্ছি। এতক্ষণ বিকাল থেকে উঠে শুয়ে তো পড়েছিলাম, উঠে সন্ধ্যাবেলা থেকে এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা, কি প্যারাসিটামল খেলাম, তারপরে ভাবলাম কি গ্যাস হয়ে গেছে কিনা, গ্যাসের ওষুধ খেলাম। তো অনেকক্ষণ পরে মাথা ব্যথাটা কমেছে। তারপরে কেক কাটিংয়ের অনুষ্ঠান হলো মাকে দিয়ে। আর মাদের তো কি, মারা এরকম কোনোদিনও করে না তো, আর মারাও একটু ক্যামেরার সামনে একটু লজ্জাবোধ করে, তো অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা। তো সেই জন্য যাই হোক একটু ভিডিও নিয়েছি। তো তারপরে ছেলের সাথে একটু খেলছিলাম, মা আমার জন্য কিছু জিনিস কিনেছে, সেগুলো দেখছিলাম। এই শিকি বললো এখন তার খিদে পেয়ে গেছে, সে ম্যাগি ট্যাগি অন্য কিছু খাবে না, তো বললো ফুচকা খাবে। সেই জন্য এখন আমি শিখি আর অর্ঘ্য বেরোচ্ছি। একটু অর্কদার বাড়ি যাবো ভেবেছিলাম। অর্কদা বলতে তোমাদের মনে আছে কিনা জানি না, যার বিয়ের কার্ড পেয়েছিলাম সেই অর্কদা। তো অর্কদার বাড়িতে যাবো ভেবেছিলাম, কিন্তু অর্কদার বাড়িতে আজকে যাওয়া হলো না এই মাথা ব্যথার কারণে। দেখি সেরকম হলে সোমবার নাগাদ যাব। ফুচকা খাওয়াটা কমপ্লিট, বাড়ি যাচ্ছি এখন। মার জন্য একটু, মার যেহেতু জন্মদিন, আর মার তো সেরকমভাবে ননভেজ আইটেম অতটা খেতে পছন্দ করে না। আমার মা একদম পুরোপুরি শাকাহারি বলতে পারো। তো মার জন্য একটু রসগোল্লা নিলাম, গরম গরম রসগোল্লা। বাড়ির সামনে যে ফুচকার দোকানটা বসে সেইটা আজকে বসেনি দেখলাম, কালকে যেখান থেকে খেয়েছিলাম। তো একটু আনন্দবাজারে গেছিলাম হাঁটতে হাঁটতে, জাস্ট 5 মিনিট লাগে বাড়ি থেকে। তো ফুচকা খেয়ে মা বলেছিল একটু শুকনো ফুচকা আনতে, শুকনো ফুচকা তো নিলামই, আর তাছাড়াও চপ নিলাম, আলুর চপ আর একটু বেগুনি, আর নিলাম একটু গরম গরম রসগোল্লা। এই যে চপের দোকানটা বলো, ফুচকার দোকান বলো, বা মিষ্টির দোকান যেটাই বলো, আমি যখন ছোট, মানে শিকির বয়সী আমি যখন বলতে পারো, সেই সময় থেকে আমি এই দোকানের চপ, এইসব দোকানের ফুচকা মিষ্টি খেয়ে আমি বড় হয়েছি। আর এত বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে, আমার মেয়ে এখন আবার সেই দোকানের খাচ্ছে। মানে এত ভালো লাগছিল আজকে যখন সেই কাকুটা, যে কাকু আমাকে চপ দিত, সেই কাকুটাই মানে এখনও চপ বিক্রি করে। কাকুকে তাই বলছিলাম, কাকু আমাকে দেখে বলছে কেমন আছিস, আমি কাকুকে তাই বলছিলাম, কাকু আমি যখন আমার মেয়ের বয়সী তখন তোমার কাছে চপ খেতাম, আর দেখো আজকে আমার মেয়ে তোমার কাছে চপ খাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো বাড়ির কাছে চলেও আসলাম, একদমই কাছে বাড়ির দোকান।
বাবা একটু করে নাও। আব্বা বাবা আব্বা বাবা কোথায় আওয়াজ হচ্ছে? যাচ্ছে হিংলুরাম, যাচ্ছে যাচ্ছে আব্বা বাবা। এ দেখো তোমার দিকে তাকাচ্ছে। আব্বা বাবা আব্বা বাবা দাদু আচ্ছা এই গ্লাস মাটি এটা কি ঘন্টুর? যাচ্ছে হানিকুঙ্গালের কাছে। এটা কি শিকি বানিয়েছে? হ্যাঁ শিকি বানিয়ে আসো, তুমি আসো আমার কাছে। হ্যাঁ শিকি এই রুটিটা দাদুর জন্য বানিয়েছে। এটা মনা সেকে দিয়েছে। বাহ। দাদু এখন দুধ প্রথম রুটি শিকির হাতে। হ্যাঁ তো বাঙালিরও বানাচ্ছি রে। হ্যাঁ এখানে বানিয়ে দিয়েছে। এখন এটা এখন দাদু খাবে নাকি? এখন দাদু খাবে। দাদুকে এখন রুটিটা গরম করে দেবো। দুধ বসিয়ে দিয়েছি। দাদু নিচে গেছে গেট আটকাতে। ঝোলার কাছে দাও শিকি। আমি দেখাবো। হ্যাঁ ঝোলার কাছে দাদুকে দাঁড়াচ্ছ, তুমি ওটা ছিল না, ওরকম ভাবেই দেবে। এরকম ভাবেই দেবে গরম করে। সুন্দর বানিয়েছে কিন্তু রুটিটা। হ্যাঁ, সুন্দর বানিয়েছে। বাহ দারুণ। মনা বললো সুন্দর ফুলকো হয়েছে। এখন চেপসে গেছে। দপা কই গান থেকে এখানে ঘুম পাড়ানো গান শোনানো হচ্ছে। কই জলে পড়ে গুগুশাই পুতু কই পুতু ডাক পুতু গেছে মাছ গেছে মাছ ধরতে। মাছ কই চিলে নিল চিল কই উড়ে গেল কোথায় গেল দোপার বাড়ি দোপা কই কাপড় কাচে কাপড় কই জলে পড়ে গেল রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বাজে এখন 11:30। এখন শুতে যাব। আর কিছু ভিডিও এডিটিং এর কাজ বাকি রয়েছে, সেগুলোও করব। ঘন্টুর একবার খাওয়া দাওয়া হয়ে গেছে আগে, আর এখন সে আরেকবার খাচ্ছে শুতে যাওয়ার আগে। কি কথা বলছো বলো? আমি কাল 3টে রুটি বানাবো। আচ্ছা দাদু বলেছে 3টে রুটি আচ্ছা। শিকি আজকে দাদুর জন্য রুটি বানিয়েছে, প্রথম রুটি বানিয়েছে ছোট্ট। আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি, খুব সুন্দর বানিয়েছে। যদিও পুরোপুরি গোল হয়নি, কিন্তু ভালো বানিয়েছে। প্রথম প্রয়াসে যথেষ্ট ভালো বানিয়েছে। তো কালকে দাদু বলেছে ওর হাতেই 3টে রুটি খাবে, সেটাই তোমাদেরকে জানালো। যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।